হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার স্কিল বাই এফকে। আর পুরো সময় জুড়ে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ওমর ফারুক খান। তো বন্ধুরা, আজকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটি ক্লাস আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছে। আর বলতে পারেন ইংরেজির পুরো গ্রামেটিক্যাল অংশের হার্ট বা সোল বা প্রাণ বলতে পারি আমরা এই অংশটিকে, অর্থাৎ টেন্স। টেন্স অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি কোনো কারণে ইংলিশ গ্রামারে দক্ষ হতে চান বা পারদর্শী হতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রপার টেন্সের নলেজ থাকতে হবে। আমরা সবাই কোনো না কোনো ক্লাসে টেন্সকে শিখে এসেছি, বাট কিছু কিছু জায়গায় ল্যাক থাকার কারণে কিন্তু আমরা টেন্সটাকে যথেষ্ট ভালোভাবে পারি না। আমি আমার ক্ষেত্রে যেটা বলতে চাই, আমাদের সময় কিন্তু আমরা টেন্স আনফর্চুনেটলি অনেক দেরি করে গ্রামেটিক্যাল অংশটা পেয়েছিলাম। দেখা গেছে যে আমরা ক্লাস 9 বা 10-এ গিয়ে এই গ্রামার অংশগুলো কিন্তু শিখতে পেরেছিলাম। সেক্ষেত্রে এটা আমাদের জন্য অনেকটাই দুর্ভাগ্যের বিষয় ছিল। কিন্তু বর্তমানে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু আগের মতো আর নেই, অনেকটাই আপগ্রেড হয়েছে, অনেকটাই কিন্তু চেঞ্জ হয়েছে বা অনেকটাই অগ্রসর হয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি গ্রামাটিক্যাল বিষয়গুলোকে বাচ্চাদের কিন্তু অনেক একদম কিন্ডারগার্টেন স্কুল থেকে শেখানো হচ্ছে। এক্ষেত্রে যখন ছোট ছোট বাচ্চারা অনেক ছোট থেকে গ্রামারগুলো শিখে আসে, তারা কিন্তু ছোট থেকে অনেক পারদর্শী হয়ে গড়ে ওঠে। এই সুযোগটি আমরা না পেলেও তারা কিন্তু যথাযথভাবে পাচ্ছে। সো গাইস, আজকের ভিডিওটি টেন্সের ওপর করছি। টেন্সের ওপর ডিটেল আলোচনা করব, একদম শুরু থেকে শেষ পর্যন্ত A to Z। তো আপনি যদি মনে করেন আপনি টেন্সে দুর্বল, বা আপনি যদি মনে করেন আপনি টেন্সে সব পারেন, আমি সেক্ষেত্রেও বলবো আপনার ভিডিওটি অবশ্যই দেখা উচিত, কারণ আমার ক্লাসগুলোতে ডেফিনেটলি আপনি নতুনত্বর কিছু ছোঁয়া পেয়েই যাবেন। আমি এখানে আরেকটি কথা অবশ্যই মার্কিং করে বলতে চাই, সেটা হচ্ছে আপনি আপনার লাইফে অনেকবার টেন্সের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে বা আপনি অনেক টেন্সের ক্লাসে উপস্থিত ছিলেন। এছাড়াও আমরা বিভিন্ন ক্লাসে যে বইগুলো পেয়ে যাই, তাতেও কিন্তু টেন্সের যথাযথ বিস্তারিত আলোচনা আছে। কিন্তু তারপরেও আমরা টেন্স কেন পারি না? তারপরেও আমরা টেন্স এজন্য পারি না, আমরা কোনো কোনো জায়গাগুলোতে ল্যাক রেখে যাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। অর্থাৎ এই ভিডিওতে আপনি ডেফিনেটলি নতুন কিছু শিখতে চলেছেন, যদিও আপনি ইতিপূর্বে অনেকবার টেন্সের ক্লাসে ছিলেন। একজন ইংরেজিতে দক্ষ বা ভালো স্টুডেন্ট হতে গেলে অবশ্যই কিন্তু টেন্স ভালোভাবে পারতে হবে। আর যদি আপনি টেন্স কোনোভাবেই না পারেন বা ভালোভাবে না পারেন, তাহলে কিন্তু আপনার পুরো ইংরেজি শিক্ষাটাই বৃথা হয়ে যাবে। দ্যাট ইজ ওয়াই আজকের ভিডিওটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনার জন্য। দ্যাট ইজ ওয়াই আপনাকে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে বলছি। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন টেন্সের ব্যাপক আলোচনা করা যাক, এবং শুরু থেকে A to Z আমি কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো আমরা পাচ্ছি হচ্ছে টেন্স। টেন্স অর্থ কিন্তু ক্রিয়ার কাল, আমরা সকলেই জানি ক্রিয়ার কাল। আমরা এখানে ইজিলি এটা সংজ্ঞা দিতে পারি, ক্রিয়া সম্পাদন কাল বা সময়কে কিন্তু টেন্স বলে। এটা অনেক বইয়ে লেখা আছে, আপনিও জানেন। কিন্তু টেন্স কেন বলা হয়, এটাকে টেন্স কেন বলছি? একটি ভার্ব বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করে। একটা এক্সাম্পল যদি আমি বলি, আমি ভাত খাই, আমি ভাত খাবো, আমি ভাত খেয়েছিলাম, এই ভার্বটা কিন্তু কখনো প্রেজেন্টকে নির্দেশ করছে, কখনো পাস্টকে নির্দেশ করছে, কখনো ফিউচারকে নির্দেশ করছে। এই বিভিন্নভাবে কাজ করার জন্য এখানে কিন্তু আমরা টেন্স বলি। ইংরেজিকে সঠিকভাবে লেখার প্রধান শর্ত হচ্ছে টেন্স। এজন্য আমরা টেন্সকে আত্মা বা সোল অফ ইংলিশ গ্রামার বলতে পারি। অর্থাৎ ইংলিশ গ্রামারের যে আত্মা, সেটাই কিন্তু টেন্স। আপনি যদি টেন্সে কোনোভাবে দুর্বল থেকে যান, আপনি কখনোই ইংরেজিতে একজন বেস্ট স্টুডেন্ট বা পারদর্শী স্টুডেন্ট হতে পারবেন না। তো চলে গেল সংজ্ঞা, আমরা চলে আসবো এবার টেন্সকে যদি ক্লাসিফাইড করি বা ভাগ করি, এটার ক্লাসিফিকেশনে আমরা ফার্স্ট কি পাচ্ছি। যদি আমরা ফার্স্ট টেন্সকে ক্লাসিফাইড করি, তাহলে কিন্তু আমরা 3 ধরনের টেন্স পেয়ে যাচ্ছি, বা টেন্সের ক্লাসিফিকেশনে আমরা 3 ধরনের পেয়ে যাচ্ছি। অর্থাৎ টেন্স প্রধানত 3 প্রকার। টেন্স প্রধানত 3 প্রকার। এখন সেগুলো কি কি? 1 নম্বরে যেটা পাচ্ছি, এক নম্বরে পাচ্ছি প্রেজেন্ট টেন্স, অর্থাৎ হচ্ছে বর্তমানকাল। 2 নম্বরে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে পাস্ট টেন্স, অর্থাৎ হচ্ছে অতীতকাল। 3 নম্বরে পেয়ে যাচ্ছে হচ্ছে ফিউচার টেন্স, অর্থাৎ হচ্ছে ভবিষ্যৎকাল। তো আমরা ফার্স্ট যখন ক্লাসিফাইড করছি, এই 3টা বিষয় কিন্তু পেয়ে যাচ্ছে। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই 3টি টেন্সকে যদি আমরা আবারও ক্লাসিফাইড করি, তাহলে কিন্তু প্রতিটার 4টা করে অংশ পাবো। সেক্ষেত্রে আমাদের মোট টেন্স দেওয়া হলো 12টি। তো
আমরা আলোচনা করব সেগুলো নিয়ে। তো আমরা এটাকে যদি ক্লাসিফাইড করি, যে চারটি পাচ্ছে সেই চারটি কী কী এবার সেটা দেখব। তাহলে প্রতিটা টেন্সকে যখন আমরা ক্লাসিফাইড করছি তখন চারটা অংশ পেয়ে যাচ্ছি, যার ফার্স্ট হচ্ছে ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স। দেন 2 নাম্বারটা আমরা পাচ্ছি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স। 3 নাম্বারটা পাচ্ছি হচ্ছে পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্স। দেন আমরা 4 নাম্বারটা কিন্তু পেয়ে যাচ্ছি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা উপরে উল্লেখিত প্রতিটা টেন্সকে যখন ক্লাসিফাইড করছি এই চারটি অংশ কিন্তু পেয়ে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কিভাবে আমরা যদি ইনডিফিনিটের আগে প্রেজেন্ট লাগাই দিই তাহলে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, পাস্ট লাগিয়ে দিলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, ফিউচার লাগিয়ে দিলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। সেক্ষেত্রে আমি আর বারবার লিখলাম না। তো আমরা এবার আলোচনা করব হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী কী আছে, কোন বিষয়গুলো আমাদেরকে তুলে ধরতে হবে, সব বিষয়টা এখানে তুলে ধরবো। তো বন্ধুরা চলে যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো বন্ধুরা আমরা চলে আসলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা অর্থ পাচ্ছি সাধারণ বর্তমান কাল। তাহলে কেমন হচ্ছে, প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান, ইনডিফিনিট অর্থ সাধারণ, আর টেন্স অর্থ কাল, অর্থাৎ হচ্ছে সাধারণ বর্তমান কাল। আমরা এখানে এটার সংজ্ঞাটা এভাবে দিতে পারি, ভার্বের যে কাজ সাধারণভাবে বর্তমানে হয়, ভার্বের যে কাজ সাধারণভাবে বর্তমানে হয়, অথবা চিরন্তন সত্য, অথবা অভ্যাসগত স্বভাব, অথবা ঐতিহাসিক সত্য ঘটনা, অথবা মনীষীর জীবন কাহিনী বোঝালে তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। বন্ধুরা আমি সংজ্ঞাটা আবারও বলছি, আমি সব ধরনের বিষয়গুলোই কিন্তু সংজ্ঞার ভিতর তুলে ধরেছি। অর্থাৎ ভার্বের যে কাজ সাধারণভাবে বর্তমানে হয়, অথবা চিরন্তন সত্য বলতে সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, মানুষ মরণশীল, পানির কোনো রং নেই, এই ধরনের বিষয়গুলো যেগুলো চিরসত্য সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অথবা আমরা পাচ্ছি কি অভ্যাসগত স্বভাব। তো আমি প্রতিদিন হচ্ছে 5 কাপ চা খাই, দেন হচ্ছে আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি, দেন রাত 11টায় ঘুমাতে যাই, এগুলো কিন্তু অভ্যাসগত স্বভাবের অন্তর্গত। এরপর আমরা যেটা পাচ্ছি ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনাগুলো কি, যেমন আমরা বলতে পারি হচ্ছে পলাশির যুদ্ধ, তারপরে পানিপথের যুদ্ধ, এই ধরনের যে ঐতিহাসিক ঘটনাগুলো আছে সেগুলো কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অন্তর্ভুক্ত। দেন তারপর আমরা যেতে পারি হচ্ছে মনীষীর জীবন কাহিনী, কোনো বিখ্যাত মনীষী বা মহামানবের জীবন কাহিনী বোঝালেও কিন্তু আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। অর্থাৎ সেক্ষেত্রে আমরা সংজ্ঞাটা এভাবে বলছি, ভার্বের যে কাজ সাধারণভাবে বর্তমানে হয়, অথবা চিরন্তন সত্য, অথবা অভ্যাসগত স্বভাব, অথবা ঐতিহাসিক কোনো সত্য ঘটনা, অথবা মনীষীর জীবন কাহিনী বোঝালে তাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এখন বাংলায় চিনিবার উপায়, বাংলা ক্রিয়া শেষে আমরা কিছু কিছু অক্ষর পেয়ে যাই উচ্চারণের ভিত্তিতে, সেগুলোর ভিত্তিতে কিন্তু আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে পারি। সেটা কিভাবে, আমরা বাংলায় ক্রিয়া শেষে কি কি পাবো, স্বরেও পেতে পারি, রস্বই পাবো, ও পাবো, অন্তুস্ত পাবো। তো আমরা এখানে যেটা পাচ্ছি বাংলায় ক্রিয়া শেষে স্বরেও, রস্বই ও অন্তুস্ত এগারে আ, এই 5টা কিন্তু পেয়ে যাচ্ছি। এই 5টার উচ্চারণ যদি আমরা কোনো বাংলায় ক্রিয়া শেষে পেয়ে যাই তাহলে কিন্তু আমরা সেটাকে বলবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা উদাহরণস্বরূপ একটা লাইন লিখছি, সেটা হচ্ছে ইজিলি একটা ওয়ার্ড লিখি, আমি ভাত খাই। তো এখানে রস্বই পাইলাম, এখানে ও পাইলাম, এখানে অন্তুস্ত পাইলাম। এরকম বাংলা ক্রিয়া শেষে, যেটা ক্রিয়া অর্থ কাজ, এই কাজের শেষে যখন আমরা এই অক্ষরগুলোর কোনোটা পেয়ে যাব বা এগুলো দ্বারা উচ্চারিত হচ্ছে তখন কিন্তু আমরা সেটাকে বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে যে 3টা লাইন আমি লিখেছি বা 3টা এক্সাম্পল দিয়েছি সেটা কিন্তু দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকেই নির্দেশ করছে। আমি ভাত খাই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তুমি ভাত খাও, প্রেজেন্ট ইনডিফিনিট, সে ভাত খায়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এটা চলে গেল বাংলায় চিনিবার উপায়। এখন প্রশ্ন হচ্ছে, আমি যখন একটা ইংরেজি সেন্টেন্স পাচ্ছি, ইংরেজি সেন্টেন্সে তো স্বরেও থাকবে না, রস্বও থাকবে না, ও থাকবে না, ও বা অন্তুস্ত থাকবে না, সেক্ষেত্রে আমি কিভাবে চিনতে পারবো? হ্যাঁ, এটা নিয়েও কোনো টেনশনের কারণ নেই, ইংরেজিতেও আমরা চিনিবার কিছু ওয়ে পেয়ে যাব। তো বন্ধুরা আমি ফিরে আসলাম হচ্ছে ইংরেজিতে চিনিবার উপায় কি কি আছে, যেটা আমরা পাচ্ছি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, সেই বিষয়গুলো নিয়ে ফিরে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন ইংরেজিতে চিনিবার উপায়, ইংরেজি কোনো সেন্টেন্সের মধ্যে আমরা যদি অফেন, অলওয়েজ, সামটাইম
রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি, ফ্রিকোয়েন্টলি, ডেইলি, এভরিডে, এভরি টাইম, এভরি উইক, এভরি ইয়ার, অথবা টুইস, অথবা নেভার, এই জাতীয় ওয়ার্ডগুলো পেয়ে যাই, বা এই ওয়ার্ডগুলো যে কোনো একটি পেয়ে গেলে কিন্তু আমরা সেটা ডেফিনেটলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। এক্ষেত্রে আমরা স্বরেও রস্বই অন্তস্থ এগুলো কিন্তু প্রয়োজন হচ্ছে না। ওয়ার্ডগুলোকে কিন্তু আমাদেরকে একদম মুখস্থ রাখতে হবে মাথায়, এবং একবার প্রপারলি মুখস্থ রাখতে হবে, কারণ কোনো একটা ওয়ার্ড যদি আমি ভুলে যাই সেক্ষেত্রে কিন্তু আমি সেন্টেন্সটিকে আর আইডেন্টিফাই করতে পারবো না। তো আমি আরেকবার বলছি, ইংরেজি কোনো সেন্টেন্সের মধ্যে যদি অফেন, অলওয়েজ, সামটাইম, রেগুলারলি, ইউজুয়ালি, নর্মালি, ফ্রিকোয়েন্টলি, ডেইলি, অকেশনালি, এভরিডে, এভরি উইক, এভরি ইয়ার, এভরি টাইম, অন ফ্রাইডেস, টুইস, নেভার, এই ওয়ার্ডগুলো যে কোনো একটি থাকলে সেটা কিন্তু ডেফিনেটলি 100% প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তো চলে যাব এখন প্রতিটা টেন্সকে যখন আমরা গঠন করছি বা স্ট্রাকচার করছি সেক্ষেত্রে কিন্তু আমরা তিনটা করে গঠন পেয়ে যাচ্ছি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। এখন এসে আরেক স্ট্রাকচার আমি যোগ করে দিতে চাই, সেটা শুধু আপনাদের জানার স্বার্থে, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। আমরা এটাকে এখানে ইউজ করছি না, কিন্তু এটা বলে দিলাম। আমরা কেউ যদি বলে না আপনি তিনটা বললেন, তিনটে স্ট্রাকচার হয়, সেক্ষেত্রে তো এটা রং বলেছেন। স্ট্রাকচার তো চারটা হবে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ। হ্যাঁ, আমি বলছি চারটাই স্ট্রাকচার হবে, কিন্তু আমরা তিনটা ইউজ করছি। আপনারা যদি তিনটা ইউজ করতে পারেন ডেফিনেটলি 4 নম্বর অপশনটা বা 4 নম্বর স্ট্রাকচারটা এমনি কিন্তু পেয়ে যাবেন। তো চলে যাবো হচ্ছে স্ট্রাকচারগুলোতে। তো আমরা যখন অ্যাফার্মেটিভ স্ট্রাকচার করছি তখন আমরা কি পাচ্ছি? প্রথমে পাচ্ছি হচ্ছে সাবজেক্ট। যখন আমরা অ্যাফার্মেটিভ স্ট্রাকচার করছি তখন প্রথমে পাচ্ছি সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন অবজেক্ট, দেন কিন্তু এক্সটেনশন বা বাকি অংশ এটা পেয়ে যাচ্ছে। তো একটা এক্সাম্পল দিয়ে দিলাম বন্ধুরা, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। আপনারা দেখতে পাচ্ছেন দ্য সান সাবজেক্ট বসেছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম রাইজ বসেছে, দেন হচ্ছে অবজেক্ট বসেছে। এইখানে কিন্তু এক্সটেনশন নেই। এক্সটেনশন অর্থ অতিরিক্ত অংশ, এটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে। আমরা যখন এটাকে নেগেটিভে চেঞ্জ করছি, নেগেটিভে চেঞ্জ করার সময় কেমন পাচ্ছি? প্রথমে পাচ্ছি হচ্ছে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব লাগবে এখানে, সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কি পাচ্ছি? প্রেজেন্ট ইনডিফিনিটের সাহায্যকারী ভার্ব হচ্ছে ডু আর ডাজ, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ডু আর ডাজ। দেন হচ্ছে নট পাচ্ছি, দেন হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব এর প্রেজেন্ট ফর্ম, দেন পাচ্ছি হচ্ছে অবজেক্ট, দেন পাচ্ছি হচ্ছে এক্সটেনশন। তো এটা পাচ্ছি আমরা নেগেটিভ গঠনটা। যখন আমরা ইন্টারোগেটিভ গঠন করছি তখন আমাদেরকে কি করতে হচ্ছে? শুধু সাহায্যকারী ভার্বগুলোকে শুরুতে দিয়ে দিতে হচ্ছে, অর্থাৎ ডু বা ডাজ শুরুতে, দেন তারপরে আমরা পাচ্ছি সাবজেক্ট, দেন পাচ্ছি ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন পাচ্ছি হচ্ছে আমরা অবজেক্ট, দেন পাচ্ছি এক্সটেনশন। দেন যখনই ইন্টারোগেটিভ তখন কিন্তু ডেফিনেটলি কোশ্চেন মার্ক দিতে হবে। এই হচ্ছে তিনটা গঠন। যদি আপনারা ইন্টারোগেটিভ করতে চান সেক্ষেত্রে সাহায্যের ভার্বের সাথে আমরা যদি নট সংক্ষিপ্ত আকারে বসে দেই তাহলেই কিন্তু সেটা ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে গঠন বা স্ট্রাকচার। সো গাইস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মনে রাখার বিষয় যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু ভার্বের শেষে অবশ্যই এস বা ই এর যুক্ত করতে হবে। তো এনবিটার আমি একটু ডেফিনেশন দিয়ে যাব। এনবি অর্থ হচ্ছে নোটবুক। তো আমরা যেটাকে বিশেষ নজরে রাখবো সেটাকে কিন্তু নোটবুক বলে থাকি, অথবা নোটিস বিফোর। নোটিস অর্থ লক্ষ্য করা, বিফোর মানে পূর্বে, সব কিছুর পূর্বে যেটাকে লক্ষ্য করতে হবে সেটাই কিন্তু নোটবুক বা নোটিস বিফোর। বাংলায় বলতে পারি হচ্ছে বিশেষ দ্রষ্টাব্য। তো যা হোক, আমাদের এটা মনে রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন হয় তাহলে অবশ্যই ভার্বের শেষে কিন্তু এস বা ই এর যুক্ত করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে আমি দিতে পারি এক্সাম্পল, রহিম মেক এ নাইস হাউস। তো বন্ধুরা দেখছেন এখানে আমি সাবজেক্ট ইউজ করেছি, ভার্ব ইউজ করেছি, অবজেক্ট এক্সটেনশন ইউজ করেছি। সেক্ষেত্রে আমার সেন্টেন্সটা কিন্তু কারেক্ট নয়, কারণ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টটি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে ভার্বটির শেষে এস বা ই এর যুক্ত করে দিতে হবে। তো এই ভার্বটার শেষে এস যুক্ত হয়, দেন আমি এসটা কিন্তু যুক্ত করে দিলাম। তো এটা ছিল হচ্ছে বিশেষ মনে রাখার একটা বিষয়। আর একটা বিষয় এখন যেটা চলে আসলো, কোন ভার্বগুলো শেষে আমি ই এর যুক্ত করব আর কোন ভার্বের শেষে এর যুক্ত করব, সেই বিষয়টা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যে ভার্বগুলো শেষে আমরা এস এইচ পাচ্ছি অথবা সি এইচ পাচ্ছি,
এস এস পাচ্ছি, এক্স পাচ্ছি, ও পাচ্ছি আর জেড পাচ্ছি। এই কয়টা বিষয় আমাদের মনে রাখতে হবে যে ভার্বগুলোর শেষে এই অক্ষরগুলোর অংশ পেয়ে যাব, ভার্বগুলোর শেষে, সেই ভার্বগুলোর শেষে আমার ই এর যুক্ত করতে হবে আর সব ভার্বের শেষে এর যুক্ত করতে হবে। আমি কথাটা আবারও বলছি, যেসব ভার্বের শেষে এস এইচ, সি এইচ, এস এস, এক্স, ও, জেড এই অক্ষরগুলো পাবো, সেই ভার্বগুলোর শেষে আমার ই এর যুক্ত করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায়। আর যদি এগুলোর একটাও না থাকে সেক্ষেত্রে শুধু এর যুক্ত করে আমি দিব। আমি একটি এক্সাম্পল দিয়ে আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। করিম, করিম ক্যাচ, সি এ টি সি এইচ, ক্যাচ ফিশ ইন দ্য রিভার, রিভার অফেন। যদি আমরা বলি ইউজ দ্য রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে এই ধরনের একটা চেঞ্জ করতে হবে, আমাকে সেন্টেন্সটাকে রাইট করতে হবে, কিছু ভুল আছে সেই ভুলটা কারেকশন করে সেন্টেন্সটাকে আমাকে রাইট করতে হবে। তাহলে আমি এটা কোন টেন্সের ওপর চেঞ্জ করব? তো আমরা এখানে একটা সেন্টেন্স লিখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সেন্টেন্সে করিম সাবজেক্ট, দেন ক্যাচ ভার্ব, যেটা একটা সেন্টেন্সের সোল বা আত্মা, যেটাকে আমরা মেইন অংশ বলতে পারি, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব কিন্তু ব্র্যাকেটে আছে, অর্থাৎ ভার্বটাকে রূপগত দিক থেকে চেঞ্জ করতে হবে। দেন ফিশ আছে ইন দ্য রিভার, এরপর পাচ্ছি আমরা অফেন। এখন অফেনই কিন্তু বলে দিচ্ছে, অফেন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোটেশন ওয়ার্ড। কোটেশন ওয়ার্ড দ্যাটস মিন এই ওয়ার্ডটি যদি কোনো সেন্টেন্সের ভিতর ইউজ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই হবে, অন্য কোনো টেন্স আমরা করতে পারবো না। তো আমি পেয়ে গেলাম অফেন। সেক্ষেত্রে যখন আমি এই সেন্টেন্সটাকে কারেকশনে নিয়ে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কিন্তু সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কিন্তু ভার্বের শেষে এস বা ই এর যুক্ত করে দিতে হবে। এবার পরের যে বিষয়টা আসলো, এই ভার্বটা শেষে আমি এর যুক্ত করবো না ই এর যুক্ত করবো। তো বন্ধুরা দেখাচ্ছি, করিম, করিম ক্যাচ আছে সি এ টি সি এইচ, ক্যাচ ভার্বটির শেষে কিন্তু আমি সি এইচ পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে এই ভার্বটার শেষে ই এর যুক্ত করে দেবো, ফিশ ইন দ্য রিভার, রিভার অফেন। সো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আর যদি এই ভার্বটির শেষে আমরা এই ছয়টার কোনোটা না পাইতাম সেক্ষেত্রে শুধু এস বসাই দিতাম। তো এই ছিল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে ডিটেল আলোচনা, এটার বাইরে আসলে কিছু নেই। আমি শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড যা কিছু হয় সব কিছুই তুলে ধরেছি। আমার মনে হয় না এর বাইরে কোনো বইয়ে বা অন্য কোনো টিচার বা আদার্সকেও অন্য কিছু নিয়ে এসে এখানে প্রেজেন্ট করে দিতে পারবে, আর কিছুই নেই, এ টু জেড আলোচনা করেছি। আর এটাও আশা রাখছি আপনারা ডিটেলটাই বুঝতে পেরেছেন। সো গাইস, আমরা মোট টেন্স পাচ্ছি 12টা, তার মধ্যে একটা আলোচনা করলাম, আরও কিন্তু 11টি বাকি আছে। পরের ক্লাসে সেগুলো ধীরে ধীরে আপনাদের সামনে প্রেজেন্ট করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।